একটা খুন, একটা ধর্ষণ, একটা মৃত্যু, যা জন্ম দেয় অনেকগুলো প্রশ্নের। আজকে আমি প্রশ্ন করব এই বাংলায়, এই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীকে। ওনার পরিবারের 35টা প্লটের মতন বাছাই করা আমার 35টা প্রশ্ন, যে প্রশ্নগুলোর মধ্যেই লুকিয়ে আছে বা আড়াল করা রয়েছে সেই আসল খুনিদের। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট শেখ অমি। তিলোত্তমা মরেছে 9ই আগস্ট। সেই 9ই আগস্ট থেকে এখনও অবধি এরকম বিতর্কিত কেস আমাদের দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম। শুধু তাই নয়, ইংরেজরা চলে গেছে 190 বছর হলো। ব্রিটিশ পিরিয়ডের পরে ভারতে এরকম হাজার প্রশ্ন মার্ক, কোশ্চেন মার্ক রেখে কোনো খুন, ধর্ষণ এর কেস আছে কিনা সন্দেহ আছে। একটা মেয়ে মরেছে তার কর্তব্যরত অবস্থায় হসপিটালের মধ্যে, এবং একটা মৃত্যুর সাথে জড়িয়ে আছে অনেক প্রশ্ন। একবার মনে হচ্ছে একজনই করেছে কাণ্ড, দ্বিতীয়বার তথ্য প্রমাণ উঠে আসছে সূত্রের খবর অনুযায়ী একজনের দ্বারা ওই কাজ হয়নি। তাই দীর্ঘদিন ধরে অনেক কিছু হয়ে যাওয়ার পরেও মাথার মধ্যে যে 35টা কোশ্চেন ঘুরে বেড়াচ্ছে, 35 টুয়ার্ডস স্বাস্থ্যমন্ত্রী। বিকজ শিক্ষায় কেলেঙ্কারি হলে শিক্ষামন্ত্রী জেলে থাকে, স্বাস্থ্যে যে বিশাল আকারে যে কেলেঙ্কারি তছরূপ, এর দায়ভার স্বাস্থ্যমন্ত্রীর উপর বর্তাবে কিনা। প্রশ্ন উঠবে, প্রশ্ন উঠছে। আমি সাধারণ মানুষ, আমার রাজ্যের যিনি মুখিয়া, আমার রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, সেই আমার রাজ্যের রানীকে তার একজন প্রজা প্রশ্ন করতেই পারি। সেই রানীর রাজত্বে আমি একজন প্রজা প্রশ্ন করতেই পারি, কারণ আমরা নাকি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। প্রশ্ন করার অধিকার আমার, আপনার সবার আছে। যে প্রশ্নমালাগুলো এতদিন ধরে গুছিয়ে রেখেছিলাম এই স্বাস্থ্যমন্ত্রীর পরিবারের 35টা প্লটের মতন, সেই প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন, দয়া করে মাননীয়া রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনাকে একটা প্রশ্ন করছি। আপনি কি এটা মানবেন যে তিলোত্তমার যে খুন ধর্ষণ হয়েছে তার প্রমাণ লোপাট হয়নি? কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 2, ঘটনার তিলোত্তমা যখন খুন হয়, খুনের পরে প্রথম আপনাকে কে বা কারা খবরটা দিয়েছিল? কিসের মাধ্যমে আপনি খবরটা পেলেন? ফোনের মাধ্যমে? কে আপনাকে প্রথম ফোন করেছিল? এবং কে বা কারা আপনাকে বলেছিল যে আপনি দায়িত্ব নিয়ে এই টোটাল কেসটার একটা মনিটরিং করে একটা সমাধান করুন? এটা খুব জানতে ইচ্ছে করে। কোশ্চেন নাম্বার 3, আপনি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালে কর্তব্যরত অবস্থায় যখন আমার বোনটি খুন হয়, তিনি কোনো ওচা বোচা আলু থালু পার্সোনালিটি বা পার্সন নয়, তিনি একজন ডাক্তার। যে ডাক্তারের ভবিষ্যতের জন্য লক্ষ লক্ষ পেশেন্ট যার কাছ থেকে পরিষেবা পেত,
সেই ডাক্তার খুন হচ্ছে। এই ডাক্তার বোনটি যখন মরেছে এটা শুনে আপনার প্রথম কি করণীয় ছিল এবং আপনি প্রথম কি করেছিলেন? আপনি স্বাস্থ্যমন্ত্রী অবস্থায়, আপনার স্বাস্থ্য ব্যবস্থায়, হসপিটালের মধ্যে কর্তব্যরত অবস্থায় ডাক্তার বোন মারা যাচ্ছে, আপনার কি করণীয় ছিল? কোশ্চেন নাম্বার 4, আপনি তদন্ত করতে পারেন না, তদন্ত করবে তদন্তকারী এজেন্সি বা সেই জুরিসডিকশনের পুলিশ প্রশাসন। তাহলে হঠাৎ আপনার কেন মনে হলো, রাজ্যে তো অনেক খুন মার্ডার হয়, আপনার কেন মনে হলো যে এই কেসটাতে আপনার মনিটরিংটা করা খুব জরুরি? এই যে খুন হওয়া থেকে লাশ পড়ানো অবধি যে সিরিয়াল ওয়াইজ যে আপনি মনিটরিং করেছেন, সেটা আপনার কেন মনে হলো যে এই মনিটরিংটা আপনার করা জরুরি এই পার্টিকুলার এই তিলোত্তমার কেসে? কোশ্চেন নাম্বার 5, আপনি তদন্তকারী অফিসার নন, আপনার একবারও কি মনে হয়নি যে মেয়েটির মা বাবাকে প্রথম খবর দিই এবং তাদেরকে দিয়েই যত তাড়াতাড়ি পারে তার মা বাবা আসুক এবং তাদেরকে দিয়ে একটা, যেহেতু কোনো আই উইটনেস নেই, কে বা কারা মেরেছে জানি না, তাহলে একটা আননোন এফআইআর করা, ইন টাইম টু দ্য পয়েন্ট দিয়ে তার তদন্তটা করা। পৃথিবীতে অনেক এরকম এফআইআর আছে যাদের ডিসিজড আছে, যাদের বডি রাস্তাঘাটে পাওয়া যায়, তারা যতক্ষণ পর্যন্ত না বেওয়ারিশ লাশ হিসেবে ঘোষণা হচ্ছে ততক্ষণ যার একটা মা বাবা আছে, যার একটা ঠিকানা আছে, তাকে আগে খবর দিতে হয়। তাহলে মা বাবাকে খবর দিয়ে তাদেরকে দিয়ে প্রথম এফআইআরটা করার কথা আপনার মনে আসেনি কেন? কারণ মেয়েটি কোনো বেয়ারিশ লাশ ছিল না যে কে মরে গেছে তার এখন আমরা কিছু জানি না, তদ্রূপ এফআইআরটা ডিলে হোক বা এফআইআর কে করলো অতটা আপনি গুরুত্ব দেননি। কিন্তু এখানে তো মেয়েটির নির্দিষ্ট একটা ঠিকানা ছিল, মেয়েটির মা বাবা ছিল, তারপরেও সেই মা বাবাকে ভুল তথ্য প্রমাণ দিয়ে, ভুল নিউজ দিয়ে তাদেরকে হসপিটাল আনিয়ে দীর্ঘক্ষণ তাদেরকে বাইরে বসিয়ে রাখা হয়েছিল। তাহলে এটাও কি আপনার এটা কি আপনার তদারকির মধ্যে পড়লো? এটা আপনি তদারকির মধ্যে রেখেছিলেন? আপনি যে বলছেন যে আপনি ফুল বিষয়টা আপনি লাশ পোড়ানো অবধি তদারকি করেছিলেন। কোশ্চেন নাম্বার 5 আশা করি আমি ক্লিয়ার করতে পেরেছি। কোশ্চেন নাম্বার 6, যে হাসপাতাল থেকে মেয়েটির বাড়ির দূরত্ব খুব বেশি নয়, হাসপাতাল থেকে মেয়েটার বাড়ির দূরত্ব এরকম নয় যে 3 দিন লেগে যাবে বা 2 দিন লেগে যাবে বা 24 ঘন্টা 48 ঘন্টা লেগে যাবে, অথচ আপনি যে দায়িত্ব নিয়েছিলেন যে আমি প্রপারলি দেখভাল করছি, তাহলে আপনার এই প্রপার দেখভালের মধ্যে কে বা কারা ভুল ইনফরমেশন দিয়ে আমার বোনকে, তিলোত্তমার মা বাবাকে খবরটা দেয়া হয়েছিল যে সে সুইসাইড করেছে? এই যে খবরটা যে দিয়েছে সে কি করে জানলো যে বোনটি সুইসাইড করেছে? তাহলে তাকে কেউ বলা করিয়েছে? তাহলে যারা এই কথাটি বলা করিয়েছে তারা কেন তদন্তের আওতায় আসবে না? ভুল ইনফরমেশন কেন দেবে যেখানে এরকম একটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস? এবং এই ব্যাপারে আপনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে আপনার কি ভূমিকা ছিল? আপনি তদারকি করছিলেন, তদারকির মধ্যে কি এই দায়ভারটা ছিল না, এই ভূমিকাটা ছিল না? অবশ্যই ছিল। কোশ্চেন নাম্বার 7, মাননীয়া স্বাস্থ্যমন্ত্রী, আপনি যখন দেখলেন ডাইরেক্ট কোনো আই উইটনেস নেই, তখন সিসিটিভি যে ফুটেজ তার কপিটা আপনি সযত্নে কেন রক্ষণাবেক্ষণের জন্য বললেন না?
সেই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যতগুলো যেটুকুনি পিকচার পাওয়া যাচ্ছে মেন জায়গায় সেইগুলো সব ডিফল্ট, ক্লিয়ার নয়, ভিশন। তাহলে কীরকম তদারকি আপনি করলেন যে এতটা আবছা হয়ে যাচ্ছে তদন্ত? ইভেন সেই সিসিটিভি ফুটেজের কপি আপনি বা কেন আপনি তো পুলিশ মন্ত্রী, আপনি কেন দেখলেন না? এবং দেখার পরে আপনার কেন মনে হলো না যে না, দেয়ার ইজ সামথিং রং, এখানে কিছু একটা মিসিং হচ্ছে? তাহলে ধরে নেব যে এটাও আপনার মানে পার্ট অফ নেগলিজেন্স। কারণ আপনি শুরু থেকে শেষ অবধি বলছিলেন যে পুরো তিলোত্তমা কেসটা আপনি এবং সিপি মিলে মনিটরিং করছিলেন, তদারকি করছিলেন, লাশটাকে প্রোটেক্ট করা, লাশটা যাতে প্রপারলি পিএম হয়, প্রপার টাইমে পিএম হয়, প্রপার টাইমে সিজার লিস্ট হয়, প্রপার টাইমে যাতে লাশটার কেউ কোনো ক্ষতি করতে না পারে সেটাকে গার্ড করা, সবই আপনারা করছিলেন। তাহলে লাশটাকে যখন এইভাবে আপনারা যত্ন করছিলেন, তাহলে সেই যত্নের মধ্যে সিসিটিভি ফুটেজটা খুব ভাইটাল ছিল। সেটার কোনো কপি কি আপনার কাছে ছিল? আপনাকে কি দেখানো হয়েছিল? সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সিসিটিভি ফুটেজের যতটা অংশ পাওয়া গেছে তার ম্যাক্সিমামটাই আবছা, অল্প একটু সময় দেখা যাচ্ছে। কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 8, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি জানেন, আপনি অবশ্যই জানেন যে লাশের পাশে যখন আমার বোনের বডিটা, সে তো লাশ হয়ে গেছে, তার তো আর কোনো নাম নেই, তিলোত্তমা লাশ, বডি, সেই লাশের পাশে ওরা কারা ছিল? ওরা কারা যারা লাশটাকে ঘিরে দাঁড়িয়েছিল? ওরা কারা? অত তড়িঘড়ি শিলিগুড়ি থেকে তারা ওই ঘটনাস্থলে এসে যায় কি করে? নাকি তারা ঘটনার আগের দিন কলকাতাতেই ছিল এবং নাটকীয়ভাবে তারা এই লাশের পাশে ওরা প্রমাণ লোপাটের সুযোগ করে দিচ্ছিল? তাহলে যাদেরকে তিলোত্তমার পাশে দেখা যাচ্ছিল তারা কি প্রমাণ লোপাটের সুযোগ করে দিচ্ছিল? যার কারণে তিলোত্তমার মা বাবাকে তার মেয়ের কাছে তারা পৌঁছাতেই পারছিল না, পুলিশের হাত পা ধরেছিল যে আমার মেয়ে মরেছে, আমার মেয়েকে আমি দেখার সুযোগ পাবো না, তাকে জড়িয়ে ধরে তাকে দেখবো না, তার হাতে পায়ে কোথায় কেটেছে আমি দেখবো না, তার কি ইনজুরি, কি টর্চার হয়েছে আমি দেখবো না, মেয়েটা তো আমার। রাজ্য রাষ্ট্র আপনার তত্ত্বাবধানে মেয়েটা খুন হয়েছে, আপনি তত্ত্বাবধানে আপনার তদারকিতে লাশটাকে পোড়ানো, যে যত আপনি ভালোবাসা দেখাচ্ছিলেন কত তাড়াতাড়ি লাশটাকে পোড়ানো যায়, তত তাড়াতাড়ি তো ওই তিলোত্তমার মা বাবাকে তিলোত্তমাকে দেখার সুযোগ করে দেয়া হলো না কেন? তারা দেখার পরে অন্তত তারা কনফিডেন্ট হতো যে আমার মেয়ে সুইসাইড করে মরেনি, অনেক কষ্টে তাকে মারা হয়েছে, তারা গিয়ে পুলিশের কাছে যা বয়ান দিত বা যা এফআইআর করতো। কোশ্চেন নাম্বার 9, এরকম একটা ঘটনার এফআইআর এত দেরিতে হলো কেন? আপনি তদারকি করছিলেন, প্রশ্ন আপনাকেই করবো, উত্তর আপনাকেই দিতে হবে, দেবেন না দেবেন দ্যাট ইজ ইয়োর ম্যাটার, বাট এফআইআর এত দেরি হবে কেন? আপনার সিপি খুব ভালো করেই জানে, আপনার ক্যালকাটা পুলিশ খুব ভালো করেই জানে, এরা তদন্তের ওস্তাদ, তদন্ত খুবই ভালো করে করতে পারে। তবু বোনটি যখন মারা গেছে সেই বোনের এফআইআর এত দেরিতে হলো কেন? আপনাকে আবারও বলছি, আপনার কালীঘাটা, আপনি তো সবচেয়ে গরিব মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, আপনার ফ্যামিলির পারিবারিক যে 35টা প্লট পাওয়া গেছে, সেই 35টা প্লটের মতন আমি সাধারণ প্রজা, আপনি রানী, আপনাকেই প্রশ্ন করছি,
এফআইআর ডিলেতে হলো কেন? তার মা বাবা এতটা দূরে থাকে না যে সে মা বাবা এলে তারপরে পরিস্থিতি দেখে মেয়েটাকে দেখিয়ে তারপরে গুছিয়ে কেন এফআইআরটা, যেটা আর 5টা খুনের ক্ষেত্রে হয়। যখন কোনো খুন হয় বা কোনো ঘটনা ঘটে, যদি আসামিকে না ডাইরেক্ট আই উইটনেস না থাকে, তখন ধরুন একটা বাচ্চা সে টিউশনিতে পড়তে যাচ্ছে, তার ফেরার কথা সন্ধ্যা 7টায়, কিন্তু সে রাত 9টা 8টা বেজে যাচ্ছে, সে ফিরে আসছে না। তখন কি করে? সেই মা বাবা থানায় গিয়ে একটা মিসিং ডায়েরি করে যে আমার মেয়েটা 5টায় পড়তে গেছিলো, 7টায় ফেরে, কিন্তু আমার মেয়ে ফিরে আসছে না, আমার খুব ভয় লাগছে, পুলিশ আপনি ওসি বা অফিসার আপনি তাড়াতাড়ি চলুন স্যার, আমার মেয়েটাকে পাওয়া যাচ্ছে না। এটাই তো নিয়ম এক্ষেত্রে। এবং কে বা কারা আমার মেয়েটাকে গুম করেছে আমি জানি না। তখন পুলিশ কি করে? একটা আননোন এফআইআর করে, আননোন এফআইআর করে সাসপেক্ট করে যাদেরকে, যে লাস্ট মেয়েটা কোথায় গেছিল, লাস্ট কার সাথে দেখা গেছিল, এগুলোকে সাসপেক্ট করে আস্তে আস্তে করে তদন্তে এগোয়। এটা বেঙ্গল পুলিশও ভালো করে জানে, ক্যালকাটা পুলিশও ভালো করে জানে, এবং ক্যালকাটা পুলিশ খতরনাক ইনভেস্টিগেশন করতে জানে। তবু কিসের কারণে, কেন এফআইআর এত ডিলেতে করলো? যখন কিনা ওই মেডিকেল কলেজের কাছে, ওই থানা এত কাছে, এত ক্লোজ, কোনো টাইম নষ্ট হওয়ার কোনো কথাই নয়। ইভেন কেউ যদি এফআইআর না করে, পুলিশ সুমোটো কেস করতে পারে, ইউডি কেস করতে পারে, পুলিশ সিজ করতে পারে, ঘটনাস্থল থেকে যা যা পেয়েছে দিয়ে তার যেখানে বডিটা পাওয়া যাবে তার চারধার কর্ডন করে দেবে, সেখানে আর কেউ ঢুকতে পারবে না, নো বডি। ইভেন আপনি সিএমও পারবেন না সেখানে ঢুকতে। একটা তদন্তকারী অফিসারের এতটাই পাওয়ার। সেটা হলো না, সেটা হলো না। স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে কোশ্চেন করছি, আপনি আর সিপি মিলে তদারক করেছিলেন, আপনাদের মনিটরিংয়ে পুরো ম্যাটারটা চলছে, আপনাদের পুলিশ এগুলো করেছে। তারা কি সিজার একটা বডি যখন পাওয়া যায়, তার আশেপাশে যেগুলো পাওয়া যায়, এই জায়গায় ঘটনাটা ঘটেছে কিনা, হওয়ার সম্ভাবনা আছে কিনা, কেউ কিচ্ছু জানে না? এটা বিশ্বাসযোগ্য? আর আপনি নাকি তদারকি করছিলেন? প্রশ্ন নাম্বার 11, মেয়েটির মা বাবা যখন এলো, তারা আসার পরে আপনার পুলিশরা, যারা কিনা সিপির কমান্ডে ওইখানে গার্ড হয়ে ঢাল হয়ে দাঁড়িয়েছিল, মা বাবাকে দেখতে পাওয়ার পরে তাদেরকে দিয়ে এফআইআর করার প্রয়োজনীয়তাটা কেন মনে করলো না, যে এরা হচ্ছে মা বাবা? সেটা কিন্তু করা হয়নি। তাদেরকে দীর্ঘক্ষণ বাইরে বসিয়ে রাখা হয়েছিল, ইভেন তার মেয়েটাকে চোখের দেখা দেখতে দেয়নি এই পুলিশ। এটা কি নারকীয় যন্ত্রণা নয়? আমার মেয়ে, জলজ্যান্ত মেয়ে, সুস্থ সবল মেয়ে, সে ক্ষত বিক্ষত হয়ে মরে পড়ে আছে, মা বাবা দেখার সুযোগ পাবে না? তাদেরকে দেখার সুযোগ করে দেয়া হয়নি। কোশ্চেন নাম্বার 12, আপনি কেমন, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি কেমন নজরদারি করেছিলেন যে এফআইআরে তদন্তকারী অফিসার লেখে যে উইলফুল রেপ, উইলফুল মার্ডার? হোয়াট ইজ দিস ননসেন্স? পৃথিবীর ইতিহাসে কেউ শুনেছে উইলফুল মার্ডার? এসো আমাকে মারো, ইচ্ছাকৃত খুন, ইচ্ছাকৃত ধর্ষণ, এসো আমাকে খুন করো, এসো আমাকে মারো। ছি 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 ছি। আপনারা শান্তিতে ঘুমান কি করে? আজ আপনার বাড়ির মেয়েটি যদি ওইভাবে মরত, আর আপনার জুডিশনের পুলিশ যদি লিখতো উইলফুল মার্ডার, উইলফুল রেপ, আপনার কেমন হতো? স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, আপনার কেমন লাগতো? আপনি নাকি বাংলা নিজের মেয়েকে চায়। কেমন মমতাময়ী মা আপনি, যে আপনার মমতার আঁচল এতটাই ফুটো ছিল যে সেই ফুটোর মধ্যে আপনার ওই পুলিশ, যারা কিনা আপনার তদারকিতে তদন্ত করতে গিয়ে উইলফুল মার্ডার, উইলফুল রেপ লিখে দিল। বুঝতে হবে। কোশ্চেন নাম্বার 13, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার স্বাস্থ্য ব্যবস্থায় এত দুর্নীতি, আমাদের বিশ্বাস করতে হবে একজন প্রজা হিসেবে যে আপনি কিছুই জানতেন না?
নেই নেই করে 2011 সালের পর থেকে আপনি রাজ্য চালাচ্ছেন। তাহলে আপনি স্বীকার করুন যে স্বাস্থ্যমন্ত্রী হলেও রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই বেহাল দশা আমি কিছু জানি না, তার মানে আমি ফেলিওর, আমি ব্যর্থ। অ্যাডমিট করুন। আমি অনেক প্রেশারে থাকি, আমার অনেক কাজ থাকে, আমার অনেক চাপ থাকে, স্বাস্থ্য ব্যবস্থার এই ঢিলে এত দুর্নীতি হচ্ছে, আমার কাছে কোনো খবর ছিল না। তাহলে আপনি কিসের তদারকি করেন, কিসের মনিটরিং করেন যে আপনার রাজ্যে আপনার হাসপাতালে কর্তব্যরত অবস্থায় একজন ডাক্তার মারা যায়? সেই সেই মোটিভটা, সেই ডাক্তারটা কেন মরেছে, খুন হয়েছে, এই কেনর উত্তরের মধ্যে লুকিয়ে আছে মোটিভ। মোটিভটা কি? দুর্নীতি, সীমাহীন দুর্নীতি। হাসপাতাল টু হাসপাতাল নিকৃষ্টতম দুর্নীতি, গ্লাভসের দুর্নীতি, স্যালাইনের দুর্নীতি, আর্থিক তছরূপ, মেডিকেল কলেজের পরীক্ষা প্রশ্নপত্র উপরে উঠে দেয়া, নিচে নামিয়ে দেয়া, সব কোশ্চেন অ্যান্সার কেনা বেচা হয়। আপনি কিচ্ছু জানতেন না। তাহলে এই ব্যর্থতাটা স্বীকার করে আপনার পদত্যাগ করুন আপনি, যে আমি স্বাস্থ্যমন্ত্রীর যোগ্য নই, যে আমি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার এই পরিণতি হয়েছে, আমি কিছুই জানি না। আর তাহা না হলে এটা বলুন যে আমি যা খুশি করব, আমি স্বাস্থ্যমন্ত্রী থাকবো, পুলিশ মন্ত্রী থাকবো, পুলিশ ঘুষ খেলেও ভালো, আর স্বাস্থ্য ব্যবস্থা বেহাল হলেও আমি স্বাস্থ্যমন্ত্রী থাকবো, যা হয় হবে। আর মানুষ তো আমাদেরকে ভোট দিচ্ছে, আমরা জিতছি, সেই জন্য ও স্বাস্থ্য ব্যবস্থা ফাঁকা হোক, শিক্ষা ফাঁকা হোক, রেশনে ফাঁকা হোক, খাদ্যে ফাঁকা হোক, মানুষ আমাদের ভোট দিচ্ছে, সেই জন্য ভোটে যখন জিতছি এত কথা কেন জনগণের? এইরকম যদি আপনার বকলমে ইঙ্গিত হয়, তাহলে তো বলবো আগামী দিনের জন্য, আগামীর প্রজন্মের জন্য খুবই দুর্বিষহ দিন ঘনিয়ে আসছে। ইয়েস, আমি একজন রাজ্যের সাধারণ নাগরিক, সাধারণ প্রজা। আপনি আমাদের মুখ্যমন্ত্রী, আপনাকে প্রশ্ন করছি। প্রশ্ন নাম্বার 15, ক্রাইম সিন। আপনি ভালো করেই জানেন প্লেস অফ অকারেন্স, অর্থাৎ যেখানে ঘটনাটা ঘটে সেই প্লেস অফ অকারেন্স আপনার বা আপনার সিপির একবারও মনে হয়নি যে একটা মেয়ে মরে গেছে, তাকে খুন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে, তাহলে তার ফোন, তার ল্যাপটপ, তার জুতো, সে যেখানে শোয়ানো ছিল সব সুসজ্জিতভাবে রাখা, শুধু সেই মেয়েটির শরীরটা ছিন্ন ভিন্ন। ইজ ইট পসিবল? স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় পুলিশ মন্ত্রী, ইজ ইট পসিবল? সূত্র আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমার বোনটির লাশ পুড়ে ছাই হয়ে গেছে, কাগজ বলছে, দিল্লি থেকে খবর এসছে, সূত্র বলছে, এবং সেটি পাওয়া গেছে সেপ্টেম্বরে, কি না ক্রাইম সিন কিন্তু অল্টার হয়েছে, অর্থাৎ যেখানে বডিটা পাওয়া গেছে, দেহ পাওয়া গেছে, সেখানে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি। তাহলে বলুন, অসহায় কাগজ বলছে যে ওই মেয়েটি যেখানে বডি পাওয়া গেছে সেখানে ওই কাজ হয়নি, হওয়ার সম্ভাবনা খুবই কম। কারণ এত সুন্দরভাবে বেড থাকবে, একটা খুন, একটা ধস্তাধস্তি থাকবে না, এটা হতেই পারে না। কারণ যাকে মারা হচ্ছে তাকে যদি মানে ঘুমের মধ্যেও যদি করা হয়, সেও রেপ করা হয়, সেও নিজেকে বাঁচানোর চেষ্টা করবে। এটা হতে পারে না যে একটা 31 বছরের মেয়ে সে বাঁচার চেষ্টা করবে না। কোশ্চেন নাম্বার 17, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি নাকি বাংলার মেয়ে, মা। কোনো মায়ের সন্তান যখন খেলতে গিয়ে হাত পা মাথা কেটে বাড়ি আসে না, মার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে, মা কোলে বসিয়ে আঁচল দিয়ে সেই জায়গাটা, আঘাতপ্রাপ্ত জায়গাটা ক্লিন করে, ওষুধ লাগায়, তার যতক্ষণ না যন্ত্রণা কমছে সেই যন্ত্রণার তার মা ছটফট করে। আপনি মমতাময়ী, আপনার তত্ত্বাবধানে আপনার হসপিটালে যখন বোনটি ওই অবস্থা, ওই রকমভাবে ছিন্ন ভিন্ন দেহ পাওয়া গেল, আপনার একবারের জন্য মনে হয়নি যে বডিটাকে রাখা খুব প্রয়োজন?
কারা করেছে এই ঘটনাটা, সে একজন হোক, দুজন হোক, 10 জন হোক, কাউকে স্পেয়ার করব না। আপনি ব্যস্ত ছিলেন কত তাড়াতাড়ি বডিটা পোড়ানো যায়। হোয়াই? কেন এত তাড়া কিসের ছিল বডিটাকে পোড়ানোর? মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনাকে কেউ প্রশ্ন করবে না। কেন বলুন তো? আপনাকে সিবিআইও ডাকবে না, প্রশ্ন কেউ করবে না। কারণ তলে 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 সব জানি না, ডালে ঝোলে অম্বলে হয়ে গেছে, কেউ আপনাকে প্রশ্ন করবে না। তাই সাধারণ প্রজা হিসেবে প্রশ্ন করছি, কেন এত তাড়া ছিল? কেন ওই বডিটাকে পোড়ানোর জন্য? আপনার সিপি এবং আপনারাই তো, আপনি মনিটরিং করছিলেন। আপনার সিপি বলেছে এভরিথিং হ্যাজ ডান আন্ডার মাই কমান্ড। তাহলে পোড়ানোটাও কমান্ডের মধ্যে ছিল, ক্রাইম সিন চেঞ্জও কমান্ডের মধ্যে ছিল, ওই দেহর পাশে যাদেরকে ঘুরতে দেখা গেছিল জিজ্ঞাসা চিহ্ন মাফিক, ইভেন একটা অ্যাডভোকেটও, তাহলে তারা ওখানে ঘুরোঘুরি করছিল নিশ্চয়ই আপনার সিপির কমান্ডে। আর আপনার সিপিকে কন্ট্রোল করছিলেন আপনি। তাই আপনার সিপিকেও ডেকে পাওয়া যাবে না, আপনাকেও কেউ ডাকবে না। আপনারা পার পেয়ে যাচ্ছেন এই কারণেই। কোশ্চেন নাম্বার 18, রেয়ারেস্ট অব দ্য রেয়ার কেস। কখন বলি? যখন একটা কাউকে খুব রেয়ার খুন নয়, এই রাস্তা দিয়ে যাচ্ছিল শ্যুট করে দিয়েছে, এরকম নয়, একদম প্রি প্ল্যান করে ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে তাকে এই পৃথিবী থেকে সরিয়ে দেওয়া, রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস। সেই কেসের যখন কোনো ডাইরেক্ট আই উইটনেস থাকে না, আই উইটনেস মানে কেউ মারতে দেখেনি, ইভেন ক্যামেরাতে ধরা পড়েনি, তাহলে আমার কি প্রয়োজন লাগবে? সব স্যাম্পেল লাগবে, মেয়েটার দেহ যেখানে যেখানে সব আছে, যেখানে যেখানে যা আছে সব লাগবে। তাহলে প্রথম আপনার তদারকিতে আপনার মাথায় এটা আসেনি কেন? ওই বোনের লাশটাকে গচ্ছিত রাখার, ওই আরজিকর হসপিটালে মর্গ ছিল, সেই মর্গে বোনকে রাখা যেত, রাখলেন না কেন? কারণ আজ যদি ওই লাশটা থাকতো, দুধ কা দুধ আর পানি কা পানি সব বেরিয়ে আসতো, কেউ ছাড় পেত না। আজকে বোনটা নেই, কাগজে কলমের আবছা এভিডেন্সের উপর দাঁড়িয়ে আপনি ভালো করেই জানেন যে যারা আড়াল হয়েছে, যারা ধরা পড়বে তাদেরও কিছু হবে না। প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে, প্রশ্ন আসবে। কারণ যে লাশটা পাওয়া গেছে না, আপনার বাড়ির কেউ না, ওটা সাধারণ জনগণ, আমাদের মতন সাধারণ জনগণ প্রশ্ন করবেন, অবশ্যই করবেন। সংরক্ষণ করাটা 500 ভাগ জরুরি ছিল, 1, 2, 3, 100 ভাগ নয়, 500 ভাগ জরুরি ছিল ওই বোনের দেহটাকে রেখে দেওয়া। কোশ্চেন নাম্বার 19, মা সন্তানকে আগলে রাখে, তো আপনি কেমন মহিলা মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী যে মেয়েটির সে যতক্ষণ পর্যন্ত একটা সঠিক দিশা পাচ্ছি ততক্ষণ পর্যন্ত তার লাশটা সংরক্ষণ না করে আপনি পুড়িয়ে ফেললেন কেন? প্রশ্ন হচ্ছে কেন? কোশ্চেন নাম্বার 20, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনার হাসপাতালের যে প্রিন্সিপাল, তার আন্ডারে আমার এই বোনটি মারা গেছে, খুন হয়েছে, তিনি কেন কোনো আননোন এফআইআর করলেন না? আপনি তো তদারকি করছিলেন, আপনি বারবার বলছিলেন আপনি তদারকি করছিলেন, তাহলে সেই হসপিটালের প্রিন্সিপালকে দিয়েও তো এফআইআরটা করা যেত। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ, বিসমিল্লাহ গল্লত, আমরা বলি না বিসমিল্লাহ গল্লত, তার মানে শুরুতে গল্লত। আর এই জাতীয় কেসে, রেপ অ্যান্ড মার্ডার কেসের শুরুর যে 4-5 ঘন্টা ভীষণ ভাইটাল ছিল, সেই 4-5 ঘন্টায়
এভিডেন্স এতটাই ট্যাম্পার হয়ে গেল? কেন? আপনি একবার জানতে চেয়েছিলেন যে প্রিন্সিপাল কোনো এফআইআর করেছে কিনা? প্রিন্সিপালের কি করণীয় ছিল সেই অবস্থায়? প্রিন্সিপাল তার মা বাবাকে নিয়ে ঠিক আছে এরকম একটা ঘটনা ঘটে গেছে, তাহলে কি মানে আমরা নিশ্চয়ই খুনিদেরকে খুঁজে বার করব বলে মা বাবাকে সাথে করে নিয়ে কি হসপিটালে গিয়েছিল? যায়নি কেন? আপনি তদারকি করছিলেন। কোশ্চেন নাম্বার 21, স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাথে আপনি পুলিশ মন্ত্রীও। তাহলে আপনার পুলিশ এফআইআর, কপি, সিজার লিস্ট এগুলো কি ঠিকভাবে করছিল? আপনি তদারকি করে দেখেছিলেন? একটু বলবেন প্লিজ। কারণ ইনট্যাক্ট তিলোত্তমার যে ফোনটা পাওয়া গেছে অ্যাজ ইফ কেউ টাচ করেনি, তার যে ল্যাপটপটা পাওয়া গেছে অ্যাজ ইফ কেউ টাচ করেনি। ইভেন যে জুতোটা এমনভাবে রাখা হয়েছে সেই বডির পাশে যে এক্ষুনি খুলে সে শুয়েছে, এরকম একটা ভাব। তদারকির মধ্যে এগুলোও তো আপনাদের দেখেছিলেন। কোশ্চেন নাম্বার 22, আপনি জানেন, খুব ভালো করেই জানেন, আপনার সিপিও খুব ভালো করে জানেন যে জজ সাহেবরা কাগজ কলম দেখে বিচার করে। তাহলে কাগজে কলমে যে এত গরমিল, এত রকম 19-20 করা, এই নেগলিজেন্সটা কার মদতে? আপনি কি তার দায়ভার নেবেন? কারণ দেহটা আর নেই, কাগজে কলমে যেটুকুনি আছে তাতে হাজারো গরমিল। তাহলে আপনি বলুন এই নেগলিজেন্সের উত্তরটা কে দেবে? আমি সবাইকে দেখছি, ভালো আছি। আমি একটু বলে নিই, কারণ কোশ্চেনগুলো আমি অনেকদিন ধরে মাথায় ঘুরছিল। কোশ্চেন নাম্বার 23, সূত্র বলছে যে প্লেস অফ অকারেন্সটা অন্য জায়গায়। মিলছে, কাগজে মিলে যাচ্ছে, সবাই দেখছে। আর আপনারা বা আপনি স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী, আপনাদের যারা ঢোল বাজায় তারা বলে বেড়াচ্ছে তিলোত্তমা করে যতই চাচাস, এই তো তোরা শূন্য, আমরা 6টা সিট পেয়েছি। এই তো তিলোত্তমা খুনের পরেও 6টা সিট পেয়েছি তোরা এত আন্দোলন করার পরেও। তাহলে হাজার নেগলিজেন্স থাক, হাজার ট্যাম্পার হোক এভিডেন্স, আমরা জিতেছি, তাই 7 খুন মাপ। তাই তো স্বাস্থ্যমন্ত্রী? তাহলে প্লেস অফ অকারেন্সে বলছে ঘটনা ঘটেনি, যেখানে দেখানো হচ্ছে প্লেস অফ অকারেন্স বলে, সূত্র মারফত খবর। যা বলছি সূত্রর বাইরে কোনো কথা বলছি না, এবং কান পাতলে সব জায়গাতে আছে। কোশ্চেন নাম্বার 24, আপনার নজরদারিতে, আপনার যে আপনি তদারকি করছিলেন সেই নজরদারিতে কলকাতা পুলিশের এত গাফিলতি দেখা যাচ্ছে। ওই যেমন বলছে যে উইলফুল রেপ, উইলফুল মার্ডার অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। তাহলে আপনি কেমন নজরদারি করলেন যে সব প্রমাণ লোপাট হয়ে গেল? সব প্রমাণ কাগজে কলমে লোপাট হলো, আর দেহটাকে পুড়িয়ে ছাই করলেন আপনি স্বাস্থ্যমন্ত্রী। তাহলে সব শেষ করে দিলেন। কোশ্চেন নাম্বার 25, কি জাদু বলে স্বাস্থ্যমন্ত্রী মাননীয়া, কি জাদু বলে সন্দীপ ঘোষের মতো লোকেরা প্রাইজ পোস্টিং পায়? একটু বলবেন প্লিজ। যেদিন ঘটনাটা ঘটলো তার পরের দুদিন, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যা কাহিনী হচ্ছিল, তখন সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দেওয়া হয়েছিল। বলবেন কি জাদুতে? যখন এই সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি, কোশ্চেন নাম্বার 26, সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি প্রশ্নবাণে জর্জরিত হয়ে যখন উত্তর দিতে পারছিল না, তখন সিবিআই তাদেরকে অ্যারেস্ট করে, এবং প্রিলিমিনারি যেটুকুনি এভিডেন্স পাওয়া গেছে সঞ্জয় রায়ের নামে, তার দিয়ে সিবিআইয়ের ভাষণ অনুযায়ী তাকে দিয়ে যেটুকুনি পাওয়া গেছে তাকে দিয়ে বিচার চলুক,
রেস্ট আমরা তদন্ত করে যাব। এখন সিবিআইয়ের সমস্যা হচ্ছে, সিবিআইয়ের তদন্ত চলতেই থাকে, অনন্তকাল ধরে তদন্ত চলে, অনন্তকাল ধরে বিচার চলে, যার ফাঁক ফোকর দিয়ে যা হয়ে যাওয়ার হয়ে যায়, সেটা হয়েছে বিষয়। এইবারে বক্তব্যটা হচ্ছে, যখন সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসির নেগলিজেন্স পাওয়া গেল কাগজে কলমে, রাজ্যের একটা এনওসি লাগে। আচ্ছা মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, একটু বলবেন এনওসিটা কেন দেয়া হয়নি, যার কারণে সিবিআই চার্জশিট দিতে পারলো না 90 ডেজের মধ্যে এবং সন্দীপ ঘোষের মতো লোকেরা জামিন পায়? সূত্র বলছে কোশ্চেন নাম্বার 28, সূত্র বলছে এই ঘটনা একজনের নয়, একজন করেনি, সেখানে একজন মহিলা ইনভলভ দেখা যাচ্ছে, আরও একাধিক ব্যক্তি। অথচ সঞ্জয় ঘোষকে এককভাবে আপনারা এনকাউন্টার করতে চেয়েছিলেন। তাহলে একটা খুন হলো, এনকাউন্টার হয়ে গেল, আসল যারা খুনি, এই তো খুন হয়েছে, সাজা দিয়ে দিয়েছি, এইরকম একটা মনোভাব নিয়ে চলছিল আপনার প্রশাসন এবং আপনার নজরদারিতে। খুন হয়েছে, মেরে দিয়েছি, এই খুনিকে টার্গেট জানতে পেরেছি, মেরে দিয়েছি, শেষ, নোটে গাছটি মুড়লো, আমার গল্প ফুরলো, এইরকম একটা ব্যাপার ছিল। কিন্তু শাক দিয়ে মাছ ঢাকা যায় না, প্রশ্ন কিন্তু উঠছে, কারণ সূত্র বলছে এক বা একাধিক ব্যক্তির দ্বারা এই ঘটনা ঘটেছে, সূত্র বলছে। কোশ্চেন নাম্বার 29, তড়িঘড়ি বডি পোড়ানো ও তড়িঘড়ি একজনের ফাঁসি, কাদেরকে আড়াল করতে চেয়েছিলেন? তড়িঘড়ি বডিটাকে পুড়িয়ে দেওয়া হলো, রাখা যাবে না, রাখা যাবে না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, পৃথিবী ধ্বংস হয়ে যাক, বডিটাকে আগে পুড়িয়ে দাও। আর তড়িঘড়ি একজনকে পাওয়া গেছে, ওটাকেই লটকে দাও, এনকাউন্টার করে দাও। তাহলে এই ব্যবস্থার এত তড়িঘড়ি দেখাতে গিয়ে কাদেরকে আড়াল করলেন, কাদেরকে আড়াল করতে চাইছিলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী? প্রশ্ন আপনাকে কেউ করবে না, এই আমরা অসহায় প্রজারা প্রশ্ন করব, কারণ আপনার চারধারে যারা ঘুরে বেড়াবে, আপনার গায়ের যে মসৃণ কাপড়, তারা কখনোই বলবে না যে রাজা বা রানী তোর কাপড় কোথায়। আমরা প্রজারা বলবো, অসহায় প্রজা, যারা চোখের সামনে প্রশাসনের নির্লজ্জ ভূমিকা দেখলাম আপনার তদারকিতে, আপনার নজরদারিতে। কোশ্চেন নাম্বার 29, আপনার পুলিশ একবারও যে ফুড ডেলিভারি বয় যে ফুডটা ডেলিভারি করেছিল, খবর যারা আসছিল যে ওই রাত্রেবেলা তারা খাবার বুক করেছিল এবং 4 জন বন্ধুর সাথে মিলে ওই তিলোত্তমা খেয়েছিল, তাহলে ওই ডেলিভারি বয় বা কোন রেস্টুরেন্ট থেকে খাবারটা এসেছিল, একবারও কি সেই পুরো ব্যাপারটাকে তদন্ত মধ্যে আনা হয়েছিল? তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে ওই খাবার যেটাকে ফেলে দেওয়া হয়েছিল, আপনার পুলিশ কি সেগুলো সিজ করে খাবারটা টেস্টে পাঠিয়েছিল? যে খাবারটা খেয়েছিল, যাই খেয়ে থাকুক, স্যান্ডউইচ খাক, আপনার বিরিয়ানি খাক, যাই খেয়ে থাকুক, টেস্টে পাঠানো হয়েছিল যে ওর মধ্যে কোনো ঘুমের ওষুধ বা খারাপ কিছু মেশানো ছিল কি না? কেন, কেমন নজরদারি আপনি করলেন মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, কেমন নজরদারি আপনি করলেন? কোশ্চেন নাম্বার 31, আপনি জানতেন প্রমাণ লোপাটের জন্য 3-4 ঘন্টা ইজ এনাফ, তাই আপনি মুখে স্বীকার করেছিলেন যে 4 দিন আমরা দেখব, তারপরে আমরা সিবিআইকে তুলে দেব। কেন, কেন? ক্যালকাটা পুলিশ খুব ভালো করে ইনভেস্টিগেশন করতে পারে, খুব ভালো করে, এখনো বলছি, বিং লয়ার বলছি, যদি মনে করে ক্যালকাটা পুলিশ ইনভেস্টিগেশন করবে সঠিকভাবে, কেউ বার করতে পারবে না ওই আসামিকে। কিন্তু এক্ষেত্রে এত নেগলিজেন্স হলো কেন, কাদেরকে আড়াল করার জন্য? কোশ্চেন নাম্বার 32, আপনি জানতেন যে লাশ যদি মজুদ মর্গে রাখা হতো 100% আমরা আসল খুনিদের কাছে পৌঁছে যেতাম টুডে অর টুমোরো।
তাই আপনি দায়িত্ব নিয়ে করিডর করে সেই দেহটাকে পুড়িয়ে দিলেন। আপনি জানতেন যে এই জাতীয় কেসে বডিটার কত গুরুত্ব আপনি জানতেন, তাহলে পোড়ালেন কেন? পোড়াতে দিলেন কেন? কেমন নজরদারি ছিল আপনার? নজরদারি নিয়েছিলেন কি ঠেকা নিয়েছিলেন পোড়ানোর জন্য, প্রমাণগুলো লোপাটার জন্য ঠেকা নিয়েছিলেন? আপনি মানে নিজেকে কি ভাবেন? কি ভাবেন নিজেকে আপনি? কি ভাবেন? আমরা কেউ লেখাপড়া শিখছি না, আমরা কেউ পড়াশোনা করি না, আমরা কেউ কবিতা লিখি না, আমরা কেউ গান গাই না, আমরা কেউ ছবি আঁকি না, সব আপনি। অল ইন ওয়ান ক্যারেক্টার। অ্যান্ড তসরুপ করে দিলেন প্রমাণ লোপাট। কি নজরদারি করছিলেন? প্রমাণ লোপাট করতে সাহায্য করছিলেন? কি ভাবেন আপনি নিজেকে? রাজ্যের মানুষ বোকা, ভয় পাইয়ে রেখে দেবেন? কিন্তু রাজ্যের মানুষকে এত দুর্বল ভাবছেন তো? রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে গেছেন। এই রাজ্যের মানুষ এই দুর্বল প্রাণীরা যেদিন সঙ্গবদ্ধ হবে না, সেই শক্তির কাছে কোনো শক্তি টিকবে না। দুর্বলকে অবহেলা করবেন না। কোশ্চেন নাম্বার 33। সিএম এর মনিটরিং, সিপির কমান্ডে যা যা হয়েছে আপনারা অ্যাডমিট করেছেন, আপনিও অ্যাডমিট করেছেন, আর আপনি তো নজরদারি দিয়েছেন, আর আপনার সিপিও অ্যাডমিট করেছে যে এভরিথিং হ্যাজ ডান আন্ডার মাই কমান্ড। তাহলে এই যে টোটাল ব্যাপারটায় আপনাদের দায়িত্বে হয়েছে, তদারকিতে হয়েছে, সিবিআইকে গিয়ে বলুন না যে এত করছেন কেন? আরে আমরাই বলেছি তাই হয়েছে। সে সৎসাহ নেই আপনাদের? আমরা বলেছি তাই এটা হয়েছে, আমরা বলেছি তাই লাশ পুড়িয়েছে, আমরা বলেছি তাই এই ড্যাশ ড্যাশ ড্যাশ। কারণ আপনারা দুজন এই পুরো ম্যাটারটাতে আপনারা দুজনের, একজনের মনিটরিং আর আরেকজনের কমেন্ট, এই দুটোর কারণেই হয়েছে। বলুন না গিয়ে। আপনারা বলবেন না, কারণ বলতে গেলে ব্যাকবোন লাগে সোজা। কোশ্চেন নাম্বার 33। পিএম এত দেরিতে হলো কেন? পোস্টমর্টম। আপনার নজরদারি, সিপিও কমেন্ট দিচ্ছে, তা সিপি কি কমেন্ট দিয়ে পোস্টমর্টমটা দেরি করে করালো সূর্যাস্তের পরে? এবং এমনভাবে করলো যে ক্যামেরাতে যা যা ধরা পড়লো আবছা, পিএম পোস্টমর্টম যে ভিডিও সেটাও আবছা, পুরো ব্যাপারটাই ধোঁয়াশা, আবছা, ফগ। যদি যখন দেখছেন যে পুরো ব্যাপারটা দেরি হচ্ছে, তাহলে বডিটাকে আমি মর্গে রাখি, তার পরের দিন আমি পোস্টমর্টম করব? না, তা করলেন না। ওই সন্ধ্যাবেলা ওই যা যা করার সব কিছু করে নিয়ে বডিটাকে পোড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। কেন? এবং আপনারা ভালো করেই জানেন যে সন্ধ্যার পরে পোস্টমর্টম আইন আপনাদের পারমিট করবে না, অথচ করা হয়েছে। তাহলে এটা কি নেগলিজেন্স নয়? এটা কি প্রমাণ লোপাটের চেষ্টা নয়? 1 থেকে 33 অব্দি এখন অব্দি যা যা কোশ্চেন তুলেছি, সবগুলো কোশ্চেন মধ্যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়নি। কোশ্চেন নাম্বার 34। শুরু থেকে আপনি আর সিপি মিথ্যা বলছেন, এবং শুরু থেকে বডি যখন থেকে পাওয়া গেছে শেষ অবধি আপনি আর সিপি আপনারা মিলে করেছেন। এবং সূত্র বলছে ঘটনা ঘটা থেকে সিবিআইয়ের হাতে যাওয়া পর্যন্ত হাজারো নেগলিজেন্স। তাহলে এটা কি প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়নি? সিবিআই করবে তো কি করবে? সিবিআইয়ের হাতে যাওয়ার আগ অবধি তো যা ঢোল ফাটার ফেটে গেছে। সরি, একটা কথা আমি বলে ফেলেছি যে শুরু থেকে আপনি আর সিপি মিথ্যা বলেছেন। ওটা আমি নোট করেছি। আমার সিপি এবং আপনি স্বাস্থ্যমন্ত্রী মিলে, এবং এই সিবিআইয়ের হাতে যাওয়া পর্যন্ত যে নেগলিজেন্স, সেটা আপনারাই করেছেন।
কোশ্চেন নাম্বার 35, লাস্ট কোশ্চেন। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি শিক্ষামন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী, তাই ইভেন সব কিছুর উপরে আপনি মমতাময়ী নেত্রী নাকি জননেত্রী, আপনি খুব ভালো করে জানেন যে কেউ খুন রেপ হলে ধারা হয় আইপিসি অনুযায়ী, এখন আমি বিএনএসটা ধরে বলছি না, ধারা হয় 302, 376। কেউ যদি খুন রেপ হওয়ার পরে তার প্রমাণ লোপাট করার চেষ্টা করে তাহলে হবে 302, 376, 201, আর অনেকে মিলে করলে হবে 34। তাহলে কি এই সম্পূর্ণ ঘটনায় আপনার দায়িত্বে, আপনার কর্তব্যে গাফিলতি নেই, প্রমাণ লোপাটের চেষ্টা নেই? খুনিরা তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে না, কিন্তু এটা প্রমাণ হচ্ছে যে প্রমাণ লোপাট হয়েছে, এবং কারা কারা প্রমাণ লোপাটে জড়িত ছিল সেটা চোখের সামনে ভেসে আসছে ছবিটা। তাহলে কারা খুন করেছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু যারা প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তাদেরকে আমরা চোখে দেখতে পাচ্ছি। তাহলে বকলমে তারাই খুনি। এটাই আমার 35টা প্রশ্নের জিস্ট। কারা খুন করেছে আর আমাদের সে খুনিদের আমরা কেউ আর ধরতে পারবো না, কারণ কোনো প্রমাণ নেই। কিন্তু এটা প্রমাণিত যে প্রমাণ লোপাট হয়েছে এবং কারা প্রমাণ লোপাটে জড়িত তারাই খুনি হয়ে গেল। এই কনক্লুশনটাই কদিন ধরেই আমি ঘুরপাক খাচ্ছে মাথার মধ্যে, যে প্রমাণ কিছু নেই। আমরা যতই লাফাই, যতই রাত জাগি, কবিতা লিখি, রাস্তায় দাঁড়িয়ে রাত দখল করি, পথ দখল করি, প্রমাণ নেই। কিন্তু এটা বুঝতে পারছি প্রমাণ কারা লোপাট করেছে, দেখতে পাচ্ছি। তাই আপনি লাশটা পুড়িয়ে তারপরে দায়িত্ব নিয়ে লাশটা পুড়িয়ে আপনি ঘুমাতে গেছিলেন। আমি জানি না যে আপনি শেষ অবধি আপনার ঘুম কত ভালো হয় আমি জানি না। আর কারণ আমরা সাধারণ প্রজা, সাধারণ নাগরিক হিসেবে আমরা এখনও এই ঘটনাটা ভেবে আমরা অস্থির হয়ে থাকি, অসহায় লাগে, হতাশ লাগে। আর আপনার কি করে ঘুম হয় জানি না। আর সিপি তো স্বীকারই করলেন যে এভরিথিং হ্যাজ ডান, মানে সে যা কিছু হয়েছে সব তার কমান্ডে, যা কিছু প্রমাণ লোপাট হয়েছে তার কমান্ডে। দুজনের স্বীকারোক্তি কিন্তু পাবলিক প্লেসে আছে, কিন্তু রাজা বা রানীর কাছে কেউ গিয়ে একবারও বলছে না যে রাজা রানী তোর কাপড়টা কোথায়। আমি জিস্টে শুধু একটা প্রশ্ন করব, এইবার বলুন তো, এই 35টা প্রশ্নের জিস্ট করলে খুনি কারা সেটা কি আর, বা খুনিদেরকে, খুনি তারাই যারা খুনিদেরকে আড়াল করেছে, খুনি তারাই যারা খুনিদেরকে আড়াল করেছে, আড়াল করতে সহযোগিতা করেছে, তথ্য প্রমাণ লোপাট করেছে। দ্যাটস অল। খুব ভালো থাকবেন আমার বন্ধুরা, বন্ধুবর। রাস্তায় আমরা থাকবো, আমরা রাস্তা থাকি বলে অনেকে হাসাহাসি করে, কি করবি কি করবি, কিছুই তো করতে পারলে না, কিছুই তো করতে পারছি না, দেখ এত কিছু করছিস তবু আমরা জিতে যাচ্ছি। কিছু মানে অনেক কিছুই হতো, অনেক কিছুই হতো, জানি না কোন কলকাঠিতে সুপ্রিম জল ঢেলে দিল, দাবানলের মতো যে আগুনটা জ্বলে উঠেছিল স্টপ হয়ে গেল। ওই আগুন যদি জ্বলতো অনেক কিছুই হতো। আর কথা বাড়াবো না, শুভরাত্রি। খুব ভালো থেকে বন্ধুরা। মৌ ভালো থাক, সেলিনা পারভিন খুব ভালো থেকো গো, বাপ্পা মণ্ডল ভালো, আমি ভালো আছি, তোমরা ভালো থেকো। হ্যাঁ, সবাই ভালো থেকো। আর ভুল ত্রুটি মার্জনীয়, কারো চিন্তা ভাবনায় আঘাত করলে ক্ষমা চাইছি, কিন্তু প্রশ্নগুলো ইজ নট ভেজাল, প্রশ্নগুলো ইজ জেনুইন, মাই কোশ্চেন ইজ জেনুইন। এটা ভেবেই আমি শান্তি পাবো, এটাই ভেবে কারণ আমার অসহায় লাগছে, হতাশ লাগছে,
বিচার ব্যবস্থার প্রতি হতাশ লাগছে, ইনভেস্টিগেশন এজেন্সির উপর হতাশ লাগছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর খেলামেলা নিয়ে মেতে আছে। এই সবে মাইক বন্ধ হলো, তারপর আমি লাইভে এলাম। এত খেলামেলা হচ্ছে চতুর্দিকে, হ্যাঁ, উৎসবে সব ফিরে গেছে, কিন্তু যার কোল খালি হওয়ার হয়ে গেছে। এবং ভবিষ্যতের জন্য রেডি থাকুন। যেভাবে লোয়ার লেভেল থেকে দুষ্কৃতিকারীরা ফুলে ফেপে কলা গাছ হয়ে উঠছে না, এই আগুনের আঁচ থেকে কেউ রেহাই পাবেন না। আজকে তিলোত্তমা গেছে, কালকে যে কারোরই ঘরে হবে। খুব ভালো থাকবেন। শুভরাত্রি বন্ধুরা।